গুড আফটারনুন এভরিওয়ান। আমি নরোত্তম মণ্ডল, জস টেলিগ্রাফের ফ্যাকাল্টি, বহরমপুর ব্রাঞ্চ। তো আজকে আমি যে বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো সেগুলো হচ্ছে হার্ডওয়্যার ফার্স্ট সেমিস্টার। আমি তোমাদেরকে কিছু জিনিস বলেছি, বেসিক কনসেপ্ট অফ ইলেকট্রিসিটিকে নিয়ে। এর আগের ক্লাসে আমি অলরেডি বলে ফেলেছি অনেক কিছু টপিক নিয়ে। আজকে ওই যে পোর্শনটা আছে বেসিক কনসেপ্ট অফ ইলেকট্রিসিটি, তারই লাস্ট যে পয়েন্টগুলো আছে সেগুলো নিয়ে আমি আজকে ডিসকাস করব। তো পয়েন্টগুলো কী হলো দেখে নাও। ফার্স্ট পয়েন্ট হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ রেজিস্টার্স। নাম্বার 2 হচ্ছে লিনিয়ার অ্যান্ড লগ টাইপ রেজিস্টার, এনটিসি, পিটিসি, ভিডিআর, এলডিআর, এটসেট্রা, series parallel combination of resistors, and Kirchhoff's law of current, Kirchhoff's law of voltage. So these are the point I will discuss you in this session. Now first is resistor, types of resistor. As I told you in my previous class that what is resistor, what is the principle of resistor, and so on. Now I am discussing you the types of resistor. You see in this picture that types of resistor, according to the composition of resistor, you can classify it into three types. Number 1 is carbon composition resistor, number 2 is carbon film resistor, and number 3 metal film resistor. So these are the three types of resistor. You can classify it according to the composition. First, carbon composition resistor. Actually carbon composition resistor এর যে রেঞ্জটা ভ্যারি করে 1 ওহম থেকে 2 মেগা ওহম থেকে পর্যন্ত, আর যে ওয়াটেজটা রয়েছে 0.1 ওয়াট থেকে 2 ওয়াট পর্যন্ত। বেসিক্যালি দিস রেঞ্জ ভ্যারিং this type of this range in case of carbon composition resistor. কার্বন কম্পোজিশন রেজিস্টার অ্যাকচুয়ালি এর মেন কম্পোজিশনটা হচ্ছে কার্বন, এবং কার্বনের যে ছোট ছোট স্লাইস পিটসকে একসঙ্গে মাউন্ট করে এই ধরনের রেজিস্ট্যান্স তৈরি করা হয়, ঠিক আছে। তো সেই জন্য এর নাম দেওয়া হচ্ছে কার্বন কম্পোজিশন রেজিস্টর। নেক্সট হচ্ছে কার্বন ফিল্ম রেজিস্টর। তো এই ধরনের কার্বন রেজিস্টর, যে কার্বন ফিল্ম রেজিস্টার রয়েছে এক্ষেত্রে কি হয় না, তো কার্বন ফিল্ম রেজিস্টারের ক্ষেত্রে এই কার্বনের যে ফিল্মগুলো রয়েছে সেগুলো পরপর জোড়া লাগিয়ে এই ধরনের রেজিস্টার তৈরি করা হয়, এবং এর ওপরে প্লাস্টিকের ইনসুলেশন দেওয়া হয়, দিয়ে তৈরি করা হয়, ঠিক আছে। তো এর বেসিক্যালি রেঞ্জটা ঠিক কার্বন কম্পোজিশন রেজিস্টারের মতোই। নেক্সট হচ্ছে মেটাল ফিল্ম রেজিস্টার। কার্বন ফিল্ম রেজিস্টার এবং মেটাল ফিল্ম রেজিস্টার একই ধরনের রেজিস্টার, বাট কিছু ডিফারেন্স আছে। যেখানে কার্বনটা আমরা যে ফিল্ম থাকে সেই জায়গাটায় মেটাল ফিল্ম ব্যবহার করা হয়। অ্যাকচুয়ালি এখানে কি করা হয় না, তো মেটাল ফিল্ম যে ফিল্মটা থাকে তার উপরে মেটাল এর স্প্রে করে সেই জায়গাগুলো এই রেজিস্টার তৈরি করা হয়। এর যে টেম্পারেচার চেঞ্জের ওপরে যে রেজিস্ট্যান্সের ভ্যালু চেঞ্জ হয়, সেক্ষেত্রে কিন্তু মেটাল ফিল্ম রেজিস্টার এর খুবই কম। তো বেসিক্যালি অ্যাভেলেবিলিটির দিক থেকে মেটাল ফিল্ম রেজিস্টার সব থেকে বেশি পাওয়া যায়, তারপরে হচ্ছে কার্বন ফিল্ম রেজিস্টার, আর তারপরে হচ্ছে কার্বন কম্পোজিশন রেজিস্টার, ঠিক আছে। এই ধরনের ভ্যারাইটি রেজিস্টার। ফার্স্ট হচ্ছে মেটাল ফিল্ম রেজিস্টার সব থেকে বেশি পাওয়া যায় বাজারের মধ্যে, নেক্সট হচ্ছে কার্বন ফিল্ম রেজিস্টার, এবং তারপর হচ্ছে কার্বন কম্পোজিশন রেজিস্টার। এই ধরনের রেজিস্টার এর ভ্যালু, মানে ভ্যালু বলাটা ঠিক হবে না, অ্যাকচুয়ালি এই ধরনের রেজিস্টারের যে মানে ধারণ ক্ষমতা, রেজিস্ট্যান্সের ক্যাপাসিটি এবং টিকসইয়ের দিক থেকে এই ধরনের রেজিস্ট্যান্স কিন্তু অতটা ভালো না। যতটা সব থেকে ভালো হচ্ছে মেটাল ফিল্ম রেজিস্টার, তারপরে হচ্ছে কার্বন ফিল্ম রেজিস্টার, আর তারপরে হচ্ছে কার্বন কম্পোজিশন রেজিস্টার। সো these are all the composition of resistor. Now the number 2 classification of resistor is the function. According to the function of resistor, you can classify this resistor into 1 2 3 4 5 6 7 8, according to 8 types. First type is power wire wound resistor. পাওয়ার ওয়্যার উন্ড রেজিস্টার বেসিক্যালি এর ওয়াটেজটা, ঠিক আছে, এর ওয়াটেজটা অনেকটা বেশি হয়। নর্মাল আমরা জানি যে নর্মাল যে রেজিস্টারগুলোর ওয়াটেজ হয় সেগুলো হচ্ছে 0.25 ওয়াট থেকে 2 ওয়াট পর্যন্ত, কিন্তু পাওয়ার ওয়্যার
উন্ড যে রেজিস্টারগুলো আছে সেগুলো মোটামুটি ম্যাক্সিমাম 50 ওয়াট পর্যন্ত, কিন্তু এর যে পাওয়ার কনজিউমশন যে ক্যাপাসিটি এই রেজিস্টারগুলোর সেগুলো 50 ওয়াট পর্যন্ত হতে পারে। 2 নম্বর হচ্ছে প্রিসিশন টাইপ রেজিস্টার। অ্যাকচুয়ালি প্রিসিশন কথা থেকেই বোঝা যাচ্ছে যে এর যে ফ্ল্যাকচুয়েশন মানে টলারেন্স যে ভ্যালুগুলো থাকে, আমরা দেখেছি কালার কোড মেজারমেন্ট করার সময় লাস্টের যে বারটা থাকে হয় সিলভার নাহলে সোনালি কালার, ঠিক আছে, বা নো কালার, এ ধরনের কালারের যে মানে আমরা দেখেছিলাম যে টলারেন্স ভ্যালু সেক্ষেত্রে অনেকটা ডিফারেন্স করে, +-10% বা 5% এরকম কিছু। কিন্তু প্রিসিশন টাইপ রেজিস্টারের যে সমস্ত রেজিস্টারগুলো আছে যেখানে সব প্রিসিয়াস কাজগুলো করা হয়, খুব সূক্ষ্ম ভ্যালুর ওপরে কাজ করা হয়, সেই সমস্ত জায়গায় প্রিসিয়াস রেজিস্টার ব্যবহার করা হয় এবং এক্ষেত্রে টলারেন্স ভ্যালু প্রায় 0.005%, মানে খুবই কম, টলারেন্স ভ্যালু খুবই কম থাকে। নাম্বার 3, ফিউজিবল রেজিস্টার। অ্যাকচুয়ালি এই ধরনের রেজিস্টার কী করা হয় না তো প্রোটেকশন সার্কিটের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ঠিক আছে। প্রোটেকশন অ্যাকচুয়ালি কী হয় না তো যে সার্কিটটা আমাদের মেন সার্কিট এবং এটা খুবই দামি সার্কিট, ধরো সাপোজ কোনো একটা সার্কিট খুবই মূল্যবান সার্কিট এবং সেই সার্কিটটা প্রোটেকশন করার জন্য হয়তো হাই ভোল্টেজ বা হাই কারেন্ট থেকে প্রোটেকশন করার জন্য আমরা কী করি না তো একটা ফিউজিবল রেজিস্টার লাগানো হয় সেখানে সিরিজের মধ্যে, যাতে করে কী হয় না তো যে মেন সার্কিট হাই ভোল্টেজ বা হাই কারেন্ট যদি ফ্লো হয় ওর মধ্যে দিয়ে তাহলে ওই রেজিস্ট্যান্সটা কেটে গিয়ে সার্কিটটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে, এবং প্রোটেক্ট করবে মেন সার্কিটটাকে। তো ফিউজিবল রেজিস্টারটা হচ্ছে এরকম। সিমেন্ট রেজিস্টার মানে এর ওয়াটেজটা অ্যাকচুয়ালি 1 থেকে 20 ওয়াট পর্যন্ত ব্যবহার করা হয় থাকে সিমেন্ট টাইপ অফ রেজিস্টারগুলো। পোটেনশিওমিটার অ্যাকচুয়ালি এটা হচ্ছে 3টে পিনের থাকে, আমরা জানি যে মেন টার্মিনাল 1, 2 এবং অ্যাডজাস্টেবল নব থাকে 3টে টার্মিনালের, এবং অ্যাকচুয়ালি এইটা ধরনের যে রেজিস্টারগুলো ভ্যারিয়েবল টাইপের রেজিস্টার হয়, মানে আমরা নবটাকে ঘুরিয়ে সেখানে চেঞ্জ করতে পারি এবং এর ভ্যালু 0 থেকে 10 কিলো ওহম রেজিস্টার বা এর থেকেও বেশি হয়। আমি যদি 0 থেকে 10 কিলো ওহমের রেজিস্টার দেখি তাহলে ভ্যালুটা 0 থেকে 10 কিলো ওহমের মধ্যে আমরা ভ্যারি করাতে পারবো। এরকমই 5 কিলো ওয়াট, 100 কিলো ওয়াট এরকম ধরনের অনেক পোটেনশিওমিটার পট পাওয়া যায়। রিওস্ট্যাট হচ্ছে 2 টার্মিনাল, যেমন এখানে পোটেনশিওমিটার 3 টার্মিনাল, এখানে রিওস্ট্যাট হচ্ছে 2 টার্মিনালের রেজিস্টার, এখানে কোনো রকমের 2 টার্মিনালের থাকে এবং একই জিনিস, সেটাও ভ্যারিয়েবল রেজিস্টার। থার্মিস্টর হচ্ছে 2 রকমের হয়, পিটিসি, এনটিসি। থার্মিস্টর কী হয় না তো হচ্ছে টেম্পারেচারের ডিফারেন্সের ওপরে রেজিস্ট্যান্স ভ্যালুর ডিপেন্ড করে। তো যদি টেম্পারেচার, পিটিসি এবং এনটিসি হচ্ছে এই 2 ধরনের থার্মিস্টর পাওয়া যায়, একটা পিটিসি টাইপ থার্মিস্টর, এনটিসি টাইপ থার্মিস্টর। পিটিসি মানে হচ্ছে পজিটিভ টেম্পারেচার কোফিসিয়েন্ট আর এনটিসি মানে হচ্ছে নেগেটিভ টেম্পারেচার কোফিসিয়েন্ট, ওকে। তো পিটিসি মানে হচ্ছে যে পজিটিভ টেম্পারেচার কোফিসিয়েন্ট, মানে হচ্ছে যে রেজিস্ট্যান্স ভ্যালুটা আছে সেটা টেম্পারেচার যদি বাড়ে, সার্কিটের মধ্যে কোনো একটা জায়গায় টেম্পারেচার বাড়ছে, সেই টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স ভ্যালু বেড়ে যাবে। আর একটা হচ্ছে এনটিসি। এনটিসির ক্ষেত্রে কী হয়, যদি টেম্পারেচার বাড়ে তাহলে রেজিস্ট্যান্স ভ্যালু কমে যাবে, উল্টো দিক থেকে যদি টেম্পারেচার কমে তাহলে রেজিস্ট্যান্স ভ্যালু বেড়ে যাবে, ঠিক আছে। সেম টু সেম একই জিনিস, এবং এগুলো পিটিসি এবং এনটিসি 2 ধরনের থার্মিস্টর পাওয়া যায়। নেক্সট হচ্ছে ফটো রেজিস্টার যেগুলো আছে, উদাহরণ হচ্ছে এলডিআর এবং ফটো রেজিস্টার একই সেন্সে ব্যবহার করা হয়ে থাকে। তো বেসিক্যালি আমরা যদি ফটো রেজিস্টার বা এলডিআর দেখে থাকি তাহলে আমরা দেখতে পাবো এদের যখন অন্ধকার অবস্থায় থাকে, এলডিআরটা যদি অন্ধকারের জায়গায় রাখা হয় বা ওর উপরে যদি লাইট না ফেলা হয় তাহলে সেক্ষেত্রে সেভারাল মেগা ওহমের রেজিস্ট্যান্স কিন্তু শো করে ওর মধ্যে। আর যখনই ওর মধ্যে লাইট মানে ওই জাংশনের উপরে ফটো এলডিআরের উপরে ফটো রেজিস্টারের উপরে যখন লাইট প্রভাব করা হয় তখন লেস দ্যান 400 ওহম মানে 40 ওহমেরও কম রেজিস্ট্যান্স কিন্তু শো করে এই ফটো রেজিস্টারের উপরে। তো দেখতে পেলে এতগুলো রেজিস্ট্যান্স টাইপ হচ্ছে আমাদের ফাংশন ওয়াইজ ভাগ করা যায়, ওকে। নেক্সট চলে আসি আমরা ভিডিআর। তোমাদের টপিকের মধ্যে দেখো এখানে রয়েছে এনটিসি, পিটিসি, ভিডিআর, এলডিআর আর লিনিয়ার এবং নন লিনিয়ার টাইপ অফ রেজিস্টার, আমি সেটাও বলবো। তো আমরা আগে জাস্ট এনটিসি সম্বন্ধে বলি। এনটিসি মানে হচ্ছে নেগেটিভ টেম্পারেচার কোফিসিয়েন্ট, পিটিসি পজিটিভ টেম্পারেচার কোফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স, অলরেডি আই ডিসকাসড ইট। নাও হচ্ছে যে ভিডিআর অ্যান্ড এলডিআর। হোয়াট ইজ ভিডিআর? Here VDR is the voltage dependent resistor and LDR is the light dependent resistor. ভিডিআর অ্যাকচুয়ালি ভোল্টেজ ডিপেন্ডেন্ট রেজিস্টার কথা শুনে বুঝতে পারছো যে এই ধরনের রেজিস্টার কী হয় না তো ভোল্টেজ ডিপেন্ডেন্ট, মানে ভোল্টেজের ফ্ল্যাকচুয়েশনের ওপরে ডিপেন্ড করে। হয়তো ধরো সাপোজ সার্কিটের লোড পড়ছে এবং কোনো একটা জায়গায় ভোল্টেজ যেখানে
ভিডিআর, ধরো সাপোজ ভিডিআর যে কম্পোনেন্টটা আছে সেই ভিডিআর কম্পোনেন্টটা অপারেটিং ভোল্টেজ হচ্ছে 230 ভোল্টেজ, এক্স্যাক্টলি +-5% হতে পারে। এবার এই 230 ভোল্টেজের +-5% যদি টলারেন্স হয়, আমি ধরে নিলাম এখন 180 ভোল্টেজ আসছে সার্কিটের মধ্যে, তাহলে কী হবে, ওই ভিডিআরটা অপারেট করবে না। ঠিক আছে, ঠিক আছে। তো এবার এছাড়াও যদি সাপোজ ধরো 260 ভোল্টেজ চলে আসে বা 280 ভোল্টেজ চলে আসে, তাহলে কিন্তু ওই ভিডিআরটা অপারেট করবে না। তো এই ধরনের ভোল্টেজ যে যে রেজিস্টরগুলো থাকে সেগুলো হচ্ছে ভিডিআর। এগুলো অ্যাকচুয়ালি নন লিনিয়ার টাইপ রেজিস্টর আমরা বলতে পারি। লিনিয়ার এবং নন লিনিয়ার রেজিস্টার অলরেডি আমরা আলোচনা করব, অ্যাকচুয়ালি লিনিয়ার এবং নন লিনিয়ার রেজিস্টার কোনগুলো। আর এলডিআর হচ্ছে লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টার। এলডিআর আমি অলরেডি বলেছি যে ফটো রেজিস্টার এবং এলডিআর সেম জিনিস, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টার, মানে লাইটের ইন্টেন্সিটির ওপর ভ্যারি করে আমাদের ভোল্টেজ রেজিস্ট্যান্সের ভ্যালুটা কমা বাড়া করবে। ওকে, নেক্সট হচ্ছে লিনিয়ার টাইপ এবং নন লিনিয়ার টাইপ। তো আমি এখানে অলরেডি এতগুলো রেজিস্ট্যান্স আছে, তার মধ্যে লিনিয়ার টাইপ এবং নন লিনিয়ার টাইপ আমি জাস্ট উদাহরণ সব বলবো। তার আগে এই গ্রাফ দুটো দিয়েছি, একটু বলে দিই গ্রাফ দুটো কী। দেখো লিনিয়ার টাইপ রেজিস্ট্যান্সের মধ্যে দেখো এখানে আই, এটা ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। তাহলে ওয়াই অ্যাক্সিসের সঙ্গে যদি আমি কারেন্ট ডিনোট করি আর ভোল্টেজকে যদি এক্স অ্যাক্সিসকে ডিনোট করি, তাহলে আমরা দেখবো একটা স্ট্রেট লাইন, যেটা আরএল দিয়েছি। এই আরএলটা হচ্ছে লোড রেজিস্ট্যান্স বা লিনিয়ার রেজিস্ট্যান্স, ঠিক আছে। তাহলে এরকম স্ট্রেট লাইন আমরা একটা রেজিস্ট্যান্স ভ্যালু পাবো হচ্ছে ইন কেস অফ লিনিয়ার টাইপ। আর নন লিনিয়ারের ক্ষেত্রে দেখতে পাবো সেম জিনিস, সেম লাইন, মানে এই লাইনটাকে ভোল্টেজ আর এই ওয়াই অ্যাক্সিসটাকে যদি কারেন্ট ধরা হয়, তাহলে দেখো এখানে একটা কার্ভ, মানে একটা দেখো কার্ভ টাইপের রেজিস্ট্যান্স ভ্যালু পাবো। আর এনএল মানে হচ্ছে নন লিনিয়ার, আর ফর রেজিস্ট্যান্স, এনএল মানে নন লিনিয়ার টাইপ রেজিস্টর। তাহলে তার যে গ্রাফটা আমরা এরকম পাবো, ঠিক আছে। মানে আমরা ডায়োড রেকটিফায়ার, ডায়োডের যে ক্যারেক্টারিস্টিক্স দেখেছি, ভিআই ক্যারেক্টারিস্টিক, সেম টু সেম রেজিস্ট্যান্সেরও, নন লিনিয়ার টাইপ রেজিস্ট্যান্সের ক্ষেত্রেও আমরা কিন্তু এরকম ধরনের একটা গ্রাফ পাবো। ওকে, তাহলে আমরা প্রশ্ন হচ্ছে যে লিনিয়ার টাইপ আর নন লিনিয়ার টাইপ এখানে রেজিস্ট্যান্সগুলো কোনগুলো। দেখো এখানে নন লিনিয়ার টাইপ রেজিস্টরগুলো হচ্ছে এলডিআর, থার্মিস্টার, ঠিক আছে, ভিডিআর, ভোল্টেজ ডিপেন্ডেন্ট রেজিস্ট্যান্স, এলডিআর, এগুলো হচ্ছে সব নন লিনিয়ার টাইপ রেজিস্টর। লিনিয়ার টাইপ রেজিস্টর হচ্ছে কোনগুলো, লিনিয়ার টাইপ রেজিস্টর হচ্ছে তোমার এই যে ফিক্সড রেজিস্টার, ভ্যারিয়েবল রেজিস্টার, পোটেনশিওমিটার, ঠিক আছে। এগুলো হচ্ছে সমস্তই আমাদের, হ্যাঁ, রিওস্টার পর্যন্ত আমাদের সমস্তই হচ্ছে এই লিনিয়ার টাইপ রেজিস্টর, ঠিক আছে। এই রিওস্টার পর্যন্ত সবই লিনিয়ার টাইপ রেজিস্টার, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের লিনিয়ার এবং নন লিনিয়ার, বোঝা গেল। চলো নেক্সট যে টপিক, সেটা হচ্ছে সিরিজ কম্বিনেশন অফ রেজিস্টার এবং প্যারালাল কম্বিনেশন অফ রেজিস্টার। তো সিরিজ কম্বিনেশন অফ রেজিস্টার আমরা দেখেছি অলরেডি, এবং এই সম্বন্ধে আমি একটা ক্লাসও নিয়েছিলাম মনে আছে আমার, ঠিক আছে। তবু আমি জাস্ট এখানে আমি ড্র করেছি কিছু সার্কিট। সিরিজ মানে হচ্ছে কতগুলো রেজিস্টার, আমরা জানি রেজিস্টরের যে সিম্বল এরকম হয়ে থাকে, ঠিক আছে, জাস্ট এরকম হয়ে থাকে রেজিস্টারের সিম্বল। তো আমি এখানে দেখো R1, R2, R3 এবং RN এরকম ডট ডট করে RN পর্যন্ত যে রেজিস্টার এরকম পরপর ক্যাসকেডিং করে যোগ করা হয়, তাহলে এটাকে সিরিজ কম্বিনেশন বলা হয়। সেম টু সেম প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রেও এরকম ধরনের রেজিস্ট্যান্সকে যদি আমরা একে অপরের নিচে প্যারালালি যদি আমরা কানেকশন করি এবং প্রত্যেকটা স্টার্টিং এবং এন্ড পয়েন্টকে যদি জোড়া লাগিয়ে দুটো পয়েন্ট বের করে রাখি, তাহলে আমরা কি পাবো না, তো প্যারালাল কম্বিনেশন পাবো। তাহলে বোঝা গেল সিরিজ কম্বিনেশন আর প্যারালাল কম্বিনেশন দুটোর ক্ষেত্রে কিন্তু ফর্মুলা আলাদা। তো ফার্স্ট ফর্মুলা সিরিজের ক্ষেত্রে, যে টোটাল আরটি মানে টোটাল রেজিস্ট্যান্স, বা টিএইচ মানে থেভেনিনস রেজিস্ট্যান্সও বলে। তো আমি এখানে আরটি ইকুয়ালস টু টোটাল রেজিস্ট্যান্স বলা হয়। আমি যদি এই সার্কিটটাকে, এই যে সার্কিটটাকে যদি আমি এই সার্কিটে একটা রেজিস্ট্যান্সে কল্পনা করি, তাহলে এই একটা রেজিস্ট্যান্স, টোটাল রেজিস্ট্যান্সকে একটা রেজিস্ট্যান্সে কনভার্ট করলে আমরা প্রত্যেকটা রেজিস্ট্যান্সগুলোকে আমরা কিন্তু ইন্ডিভিজুয়ালি যোগ করব, তাহলে আমি এই টোটাল রেজিস্ট্যান্স আরটি পাবো। বোঝা গেল। তাহলে আরটি ইকুয়ালস টু R1 প্লাস R2 প্লাস R3 ডট 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 RN, এটা হচ্ছে সিরিজ কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স। আমি একটা এক্সাম্পল নিয়েছি প্রবলেম সলভ করার জন্য। একটা প্রবলেম দিয়েছি যেখানে দেখো এখানে তিনটে রেজিস্ট্যান্স আছে এবং তার ভ্যালু 20, 10 এবং 30 দেওয়া আছে। তাহলে তিনটে রেজিস্ট্যান্সের যোগফল একটা সার্কিটে যদি প্রকাশ করা হয়, তাহলে আরটির ভ্যালু কত হবে। দেখো এখানে লেখা আছে, সো উই নো ফ্রম দি সিরিজ কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স ল RT equals to R1 plus R3 plus R3
ডট ডট আর এন, মানে এই সূত্রটা আমি ড্র করেছি এখানে। এবং এখানে দেখো তিনটে রেজিস্ট্যান্স আছে, আমরা যোগ করে দিয়েছি, পাচ্ছি হচ্ছে 60 ওহম, এটাই অ্যান্সার। তাহলে এখানে যে টোটাল রেজিস্ট্যান্স তিনটে যোগ করার পরে এখানে 8টি, মানে একটা রেজিস্ট্যান্সে কনভার্ট করলে তার রেজিস্ট্যান্স ভ্যালু আমরা 60 পাবো। ওকে, নেক্সট প্যারালাল কম্বিনেশন অফ রেজিস্টার। প্যারালাল কম্বিনেশন আমি অলরেডি আগে বলেছি যে এরকম ধরনের যদি আমরা স্টার্টিং পয়েন্ট এবং এন্ড পয়েন্টটাকে যদি কমন পয়েন্টে পরিণত করি দিয়ে আমরা এরকম একটা কম্বিনেশন পাবো, যেটাকে প্যারালাল কম্বিনেশন বলা হচ্ছে। তো সেম টু সেম সিরিজের মতোই, ঠিক আছে, যে প্যারালাল কম্বিনেশন করে একটা যদি একটাই রেজিস্ট্যান্সে কনভার্ট করি তার সূত্রটা কী হবে দেখো, 1/RT, মানে এই যে টোটাল রেজিস্ট্যান্সটা 1/RT ইকুয়ালস টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 প্লাস ডট 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 RN। তাহলে দেখতেই পাচ্ছ এখানে এইভাবে আমরা টোটাল রেজিস্ট্যান্স পাবো। আমি এখানে একটা এক্সাম্পল এবং প্রবলেম সলভ করেছি। দেখো এখানে তিনটে রেজিস্ট্যান্স আছে, 10, 20 এবং 10। এটাকে যদি একটা ইকুইভ্যালেন্ট রেজিস্টার দিয়ে প্রকাশ করা হয় তাহলে তার ভ্যালুটা কী হবে, আমরা প্যারালাল ল থেকে জানি, তাই বলেছি RT1 ইকুয়ালস টু R1 প্লাস R2 প্লাস R3 ডট ডট RN। এটা এরকমভাবে করেছি এবং RT যেমন ছিল আমি সব ভ্যালুগুলো বসিয়েছি, R1 R2 R3। আমি লসাগু করার পর দেখো 20 এসছে, এটাকে ক্যালকুলেশন করার পর 4/20 আসছে। তাহলে 1/RT ইকুয়ালস টু और 1/RT ইকুয়ালস টু 4/20। কাটাকুটি করেছি, কাটাকুটি করার পর দেখো 5 এসছে, RT ইকুয়ালস টু 1/5 উল্টে দিলাম, তাহলে RT ইকুয়ালস টু 5 ওহম। তাহলে এটা অ্যান্সার। তাহলে আমি এই তিনটে রেজিস্ট্যান্সের পরিবর্তে যদি আমি একটা 5 ওহম লাগাই তাহলে এটার যা কাজ আর 5 ওহমের কাজ সেম, বোঝা গেল? তার মানে এই তিনটের ভ্যালু অ্যাকচুয়ালি কিছুই নয়, 5 ওহম, বোঝা গেল? তাহলে এই হচ্ছে প্যারালাল কম্বিনেশন। নেক্সট হচ্ছে যে কিরচফস ল, কিরচফস কারেন্ট ল এবং কিরচফস ভোল্টেজ ল। তো কিরচফস কারেন্ট ল এবং ভোল্টেজ ল কাকে বলছে? কিরচফস কারেন্ট ল বলছে যে দ্য অ্যালজেব্রিক সাম, অ্যাকচুয়ালি কিরচফস হচ্ছে একজন বৈজ্ঞানিক যিনি কী করেছেন, দুটো ল আবিষ্কার করেছেন। একটা হচ্ছে কিরচফস ল, কেসিএল এবং কেভিএল। তাহলে কিরচফস ল অ্যাকচুয়ালি দুই প্রকার, একটা হচ্ছে কেসিএল এবং কেভিএল। কেসিএলকে পয়েন্ট ল বলা হয়, আবার কেভিএলকে লুপ ল, মেস ল, এরকম অনেক নাম আছে যেগুলো বলা হয়। আচ্ছা, তাহলে কারেন্ট ল বলছে দ্য অ্যালজেব্রিক সাম অফ দি কারেন্ট মিটিং অ্যাট এ পয়েন্ট ইজ জিরো ইন এনি ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক। তার মানে আমি এখানে একটা ব্যাখ্যা করিনি, ব্যাখ্যাটা যদি করা হয় আমি এখানে জাস্ট একটু ব্যাখ্যাটা করে দিচ্ছি, এখানে একটু ব্যাখ্যাটা করে দিচ্ছি। কেসিএল এর ব্যাখ্যাটা আমি যদি করে দিই, এখানে ধরো সাপোজ একটা পয়েন্ট আছে, এখানে একটা কারেন্ট ঢুকছে, পয়েন্ট এদিক থেকে একটা কারেন্ট ঢুকছে আর এদিক থেকে একটা কারেন্ট ঢুকছে, বেরিয়ে যাচ্ছে, আর এখান থেকে একটা কারেন্ট ঢুকছে। তাহলে এই পয়েন্ট একটা যদি ধরো সাপোজ একটা পয়েন্ট হয়, এই পয়েন্টটা আমি ধরে নিলাম এখান থেকে কারেন্ট ঢুকছে I1 এই তার দিয়ে, এটা হলো একটা তার, ওয়্যার, মানে ইলেকট্রিক ওয়্যার ধরে নাও, এটা একটা ওয়্যার, এটা I2, এটা I3, I4। তাহলে কেসিএল কথা অনুযায়ী বলছে, এখানে বলেছে দেখো দ্য অ্যালজেব্রিক সাম, অ্যালজেব্রিক কথাটার মানে হচ্ছে প্লাস মাইনাস তোমাকে মেনশন করতে হবে, মানে যদি পয়েন্টের মধ্যে যে কারেন্টগুলো ঢুকছে সেগুলো প্লাস আর যেগুলো বেরিয়ে যাচ্ছে সেগুলো মাইনাস দিয়ে তোমাকে প্রকাশ করতে হবে এবং তাদের যোগফল সমান সমান 0, এটাই বলছে এখানে। তাহলে এখানে সূত্রতে যদি আমি প্রকাশ করি, ঠিক আছে, প্রকাশ যদি করা হয় তাহলে কি হবে, আমি যদি বলি তার মানে অ্যালজেব্রিক সাম মানে আমি ধরে নিলাম I1 থেকে ধরছি, তাহলে এখানে I1টা যোগ I1, কারণ হচ্ছে আমি ঢোকাটাকে প্লাস ধরছি, তাহলে +1, এটা ঢুকছে এই পয়েন্টের মধ্যে, তাহলে প্লাস I2, দেখো এইখানটা বেরিয়ে যাচ্ছে পয়েন্ট থেকে কারেন্টটা, অ্যারোটা বাইরের দিকে, তাহলে -I3 আর একটা কারেন্ট দেখো ঢুকছে I4, তাহলে সমান সমান 0। তাহলে আমি এটাই করলাম যে অ্যালজেব্রিক সাম অফ দি কারেন্ট ইজ ইকুয়ালস টু 0, এটাই কিন্তু এখানে বলে দেওয়া আছে কেসিএল এর মধ্যে, ঠিক আছে। দেখো এখানে লেখা আছে ইনকামিং কারেন্ট ইকুয়ালস টু আউটগোয়িং কারেন্ট, আমি এটা মার্ক করেছি, আর তারপরে সামেশন অফ I ইকুয়ালস টু 0, মানে হচ্ছে যে এটার মানে যে সামেশন মানে যোগফল, কারেন্টের যোগফল সমান 0 হবে। তো আমি এখানে তাই করছি। হ্যাঁ, আমি যদি এটাকে এদিক ওদিক করা হয়, মানে মাইনাস চিহ্নটাকে সমান চিহ্নের উপরে প্লাস চিহ্নগুলোকে এদিকে রাখি, তাহলে পাবো I1 প্লাস I2 প্লাস I4, আর এদিকে ওই দিকে চলে যাবে I3। তাহলে কি হলো এই জায়গাটা, এই জায়গাটা হলো দেখো এই দিকটা হচ্ছে যে কারেন্টটা ঢুকছে পয়েন্টের মধ্যে, একে ঢুকছে I1 2 আর 4, I2 4, ঠিক আছে, এটা ঢুকছে, তার মানে এটা ইনকামিং কারেন্ট, ঢুকছে ইনকামিং। আমরা কি ফোনের মধ্যে কোনো কল ঢুকলে ইনকামিং বলি না, ইনকামিং
কারেন্ট আর সমান সমান হচ্ছে I3 বেরিয়ে যাচ্ছে, তাহলে এটা আউটগোয়িং, তাহলে ইনকামিং কারেন্ট ইকুয়ালস টু আউটগোয়িং কারেন্ট, এটাই বোঝানোর চেষ্টা করেছি। ঠিক আছে, তাহলে এখানে দেখো ইনকামিং কারেন্ট ইকুয়ালস টু আউটগোয়িং কারেন্ট, এই কারণে লেখা আছে ওটা। সেম টু সেম কেভিএল এর এক্সপ্লেনেশন যদি বলা হয়, দেখো এখানে বলে দিয়েছি, আমি সূত্রটা পড়ছি। এটা বলা হয়েছে যে ইট স্টেট দ্যাট দ্য in any closed loop the algebraic sum of the voltage drop in each conductor plus the algebraic sum of the EMF is equals to 0, that is summation of IR equals to plus summation of E for এখানে voltage equals to 0, আর IR মানে হচ্ছে voltage drop। ঠিক আছে, এটা সমান 0 হবে। তার মানে হচ্ছে, আমি ধরে নিচ্ছি একটা, ধরে রাখো এটা একটা ক্লোজ লুপ, আমি ধরে নিচ্ছি। ঠিক আছে, তো এটা 5 ভোল্টেজ, এটা হচ্ছে এখানে ভোল্টেজটা ড্রপ হচ্ছে 3 ভোল্টেজ মানে আয়ার, এখানকার আয়ারটা হচ্ছে 3 ভোল্টেজ, এখানকার হচ্ছে 2 ভোল্টেজ, 1 ভোল্টেজ, আর এখানে হচ্ছে 1 ভোল্টেজ। ঠিক আছে, তার মানে দেখো সেম টু সেম এই 5 ভোল্টেজটা এখানে দেখো সব জায়গায় ভোল্টেজটা ড্রপ হচ্ছে, মানে হচ্ছে দ্যাট ইজ, মানে কেভিএল অনুযায়ী যদি বলা হয়, আমি যদি এরকমভাবে কনসিডার করি, তাহলে আচ্ছা, যেদিকে পজিটিভ চিহ্ন সেই দিক থেকেই কারেন্ট বেরোয়, আমি সেদিকে অ্যারো দেবো। আমি এদিকে অ্যারো কেন দিলাম না, এটা কেন দিলাম, কারণ হচ্ছে কারেন্টটা নেগেটিভ থেকে, এটা নেগেটিভ আর এটা পজিটিভ, ব্যাটারি পজিটিভ থেকে কারেন্টটা বেরায়, যেদিক থেকে পজিটিভ কারেন্ট বেরাবে সেই দিক থেকেই আমরা অ্যারোটা নেব। তাহলে এদিক থেকে করতে করতে যাচ্ছি, তাহলে এটা প্লাস 5 ভোল্টেজ মাইনাস, এদিকে আমি কারেন্টটা যদি ধরো আই ধরে নিই, আই লুপ, তাহলে আই আর রেজিস্ট্যান্স ধরো সাপোজ R1, এটা R2, এটা R3, তাহলে আই R1 প্লাস আই R2 প্লাস আই R3, এখানে 5 ভোল্টেজে আমি এখানে ধরলাম ভি ইকুয়ালস টু 0, আমি 5 ভোল্টেজ নিলাম না, তাহলে অর ভি ইকুয়ালস টু ওইদিকে নিয়ে গেলাম IR1, সেগুলো মাইনাস হবে, কারণ ড্রপ হচ্ছে যেখানে ভোল্টেজ সেগুলো মাইনাস হবে, IR1, IR2, IR3, তাহলে দেখো ভি ইকুয়ালস টু প্রত্যেকটা ভোল্টেজে ড্রপ, মানে সেম টু সেম ইনকামিং কারেন্ট ইকুয়ালস টু আউটগোয়িং, যে ভোল্টেজটা দিচ্ছি আর সেই ভোল্টেজগুলো ড্রপগুলোর সঙ্গে সমান হবে। যদি 5 হয় তাহলে দেখো 1 + 1 2, আর এদিকে 3 আর 2 5 মিলে গেল, তাহলে 5 এ 5 মিলে গেল, এখানেও 5, এদিকেও 5, তাহলে এই জিনিসটা হচ্ছে কেভিএল। ঠিক আছে, এরকম প্রবলেম আমি কিন্তু আরও দেব। ঠিক আছে, তোমরা কিন্তু এরপরে প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবে। ঠিক আছে, তো থ্যাংক ইউ, আজকে এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আবার আমি নতুন করে নেক্সট যে চ্যাপ্টারটা আছে সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, থ্যাংক ইউ।